যে সেনাবাহিনীর কথা, সেনাবাহিনী মাঠে থেকে এখন কি হচ্ছে বা রাখারও কি দরকার ছিল, অথবা সেনাপ্রধান যেটা বলেছেন তিনি ব্যারাকে ফিরিয়ে নেবেন নির্বাচনের পরেই, এটা নিচ্ছেন না কেন? তো সেনাবাহিনীর উপস্থিতি তো আবার ওই যে টাঙ্গাইলে একজনকে পিটিয়ে হত্যা করছে, কথার কথা সারা বাংলাদেশে কি হচ্ছে। তো সেনাবাহিনী তো কোনো ভূমিকা আমরা এখন লক্ষ্য করছি না, কিন্তু সেনাবাহিনী মাঠে আছে। কি কারণ, কি কারণে থাকতেই হবে বা থাকানো হচ্ছে, একটু যদি ব্যাখ্যা করেন। ওয়াকার সাহেব বলেছেন ইলেকশন হলে তিনি সৈন্য সরিয়ে নেবেন, ঠিকই তো বলেছেন। এই দেশে তো ইলেকশন হয় নাই, সিলেকশন হয়েছে, তিনি কেন সরিয়ে নেবেন? এটা বুঝেন না কেন আপনারা? আপনি একজন বুদ্ধিমান লোক, কাশেম চাচার ভাতিজা হয়েও আপনি বুঝতে পারেন না। I love this talk show. I love this talk show. Thank you, এটা বুঝেন না, সিলেকশন হয়েছে। যেদিন ইলেকশন হবে, যেমন 5 বছর পরে ইলেকশন হবে, তারপরে যখন বা যে কোনো 5 বছর বা 1 বছর বা 2 বছর যখন ইলেকশন হবে জেনুইন, তারপর তিনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। তবে এটা হাস্যকর ব্যাপার এই যে বাংলাদেশের যত বুদ্ধিজীবী, ওই গফুর ভাই, ফরহাদ মাজাহার, আনু মোহাম্মদ, চিঙ্কু বাম, মিঙ্কু বাম, দৃক শহীদুল 4000 মাইল দূরে ফিলিস্তিনে যাইতে পারেন, সব জানেন, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এনে তিনি কথা বলতে রাজি। কাশ্মীরের সেনাবাহিনী কি করলো, ভারতের সেনাবাহিনী? বাংলাদেশের লোকের ঘুম হারাম হয়ে যায়। ফিলিস্তিনের সেনাবাহিনী কেন ঘুম হারাম হয়ে যায়? আরো চান্দে কেন সেনাবাহিনী ঘুম হারাম হয়ে যায়? কিন্তু বাংলাদেশে কেন তো সেনাবাহিনী? এই দেশের বুদ্ধিজীবী, এই দেশের লেখক, এই দেশের সাহিত্যিক, কবি, তারপর সাংবাদিক, মানবাধিকার কর্মী, গণতন্ত্রের ঠিকাদার, এদের এখন আর সমস্যা নাই। কারণ এখন দেশটা তো শুধু আমার ভাবির পোলা চালায় না, এই দেশটা ভাবির পোলা, জামাত, বিএনপি, হেফাজত, তারপর সেনাবাহিনী, তারপর দেশি বিদেশি প্রভুরা, এরা মিলে চালাচ্ছে। তো এদের যদি আপনি চালাইতে যান, তাহলে সেনাবাহিনী ছাড়া তো কেউ মানবে না। আর দেখেন কি মজার বিষয়টা, মানে কি দারুণ একটা বিষয়। এই দেশের মানুষের স্লোগান হলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সেই তাদেরকেই শাসন করে গেল রুশ ভারতের জামাই ডক্টর ইউনূস। কি দারুণ না? কি দারুণ। আরেকটা মজার তথ্য দেই, সেটা হলো যে এরা জানেই না যে ডক্টর ইউনূস কাদের জামাই। দ্বিতীয় ব্যাপার হলো যে যারা এতদিন বলতো পুলিশ ছেড়ে এসে দেখ, পুলিশ রেখে এসে দেখ, ছাত্রলীগকে দেখাই দিতাম, পুলিশ ছাড়া এসে দেখ, আওয়ামী লীগকে দেখাই দিতাম, এখন তারা আর্মি নিয়ে ঘুরে। কি মজার না? শুধু আর্মি নিয়ে ঘুরলো তুই গান কথা ছিল। সে আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনো আছে। আসলে সরকার কে চালাচ্ছে বুঝে নিয়েন। বিহাইন্ড দ্য স্ক্রিনে আপনারা তো সেনাবাহিনী বলেন, ইজ্জত দেন কেন? এত ইজ্জত দিতে যান কেন? বলেন যে মিলিটারি। এই বাংলাদেশে মিলিটারিরা, আমাদের কবি বড় অত্যন্ত আমার শ্রদ্ধেয় ভাজন, তিনিও চমৎকার বলছেন যে ভালো কাজও সেনাবাহিনী ছিল। কম্পেয়ার করলে একটা যদি ভালো কাজ করেন তো 9টা খারাপ কাজ করছে, তাই ওই ভালো কাজের আর তখন মূল্যায়ন থাকে না। এই সেনাবাহিনীর এই দেশের যত ঝামেলা হয়েছে এই মোল্লার মিলিটারির পিছনে আছে। বঙ্গবন্ধুকে কে মেরেছে? মোল্লা মিলিটারি। এটা বললে অনেকে আওয়ামী লীগের বন্ধুরাও কষ্ট হয়। জিয়াকে কে মেরেছে? মোল্লাও মিলিটারি। এখন বলবেন জিয়াকে কেমনে মোল্লা মিলিটারি মারলো? মিলিটারি এত মারছে। জি না, আমি তাহলে পয়েন্ট দেই। সে পয়েন্ট হলো এই যে মেজর আখতারুজ্জামান আছেন না, যিনি বিএনপির মেজর ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তিনি এখন তো জামাতি মেজর। তিনি নিজে আমার সাথে লাইভে এসে বলেছেন যে জিয়াউর রহমানকে মেরেছিল জামাতের রুকন। লাইভ আছে, আপনি গিয়ে দেখতে পারেন। প্রবাস দর্পণে তিনি এটা বলেছিলেন। সেই জন্য আমি বললাম মোল্লা মিলিটারি মেরেছে। ঠিক আছে, ভুল বললাম। আবার বললাম বঙ্গবন্ধুকে কিভাবে মোল্লারা মেরেছে? কোন পীর সাহেবের কাছে দোয়া নিতে গেছিল মনে আছে আপনার? অন্ধ হাফেজ মনে আছে? যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা কার কাছে দোয়া নিতে গিয়েছিল? অন্ধ হাফেজ। আশা করি সেই ছবিটি ইন্টারনেটে ক্লিক করলে আপনারা পাবেন। সুতরাং মোল্লার মিলিটারি এই দেশের পিছনে, এটা বলে অনেকের আমার পক্ষে যায়, খেপে গেলে কিছু করার নাই। কারণ উচিত কথা একটু তিতা লাগবেই, আর আমার কামি তো উচিত কথা কওয়া। কারণ আমি তো ফরহাদ মাজারের মতো বলতে পারবো না জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে গণতন্ত্র। এটা তো আমি বলতে পারবো। ফরিদ ভাই, এইখানে আপনি একটা ভালো কথা উঠেছেন আবার, যে ভাই ফরহাদ মাজার সাহেবের কথা উঠাইলো কবিবর। আপনি একটু ফরহাদ মাজার সাহেব কোথায় আছেন একটু, উনি কি দেশে না বিদেশে না ফ্রান্সে না অন্য কোথাও? কোমাতে আছেন। জি জি, একটু ফরহাদ মাজার সাহেব, ওনার সম্পর্কে আমার একটা কথাই আছে, বাংলাদেশের একটি বিভ্রান্তির নাম ফরহাদ মাজার। এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। তবে তিনি যেহেতু আমাদের দার্শনিক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা তুললেন, আমার মনে হয় এখানে পিশাচ ইউনূসেরও একটা যোগসাযোগ থাকতেও পারে। এইটা খুঁজে বের করা দরকার। কারণ মাহমুদুর রহমান চাষী যে
প্রধান ছিলেন বঙ্গবন্ধু এর সাথে এই প্রথম এই গ্রামীণ ব্যাংকের এই যে আমি বলেছিলাম এর আগে ডাক্তার মহসিন আলী থেকে, যেটা উনি আসলে গ্রামীণ ব্যাংক তো ওনারও আইডিয়া না, মহসিন আলী থেকে উনি করে নেন। তো প্রথম যে অর্থায়নটা করে সেইটা চাষির থেকে, এবং চাষির সাথে তার একটা বিশাল দহর মহরম ছিল। তো এই বিশ্বাস কিন্তু মারাত্মক কথা তুলে ধরেছেন তো আমাদের সামনে আপনি, এটা তো আমরা এভাবে ভেবে দেখিনি। ধন্যবাদ আপনাকে। এইটা আমার মনে হয় যে ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং এটা বের করা দরকার যে এর আসলে যে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চায়, আমাদের মুক্তিযুদ্ধ মুছে দিতে চায়, তার মানে এর আসলে এই পরিকল্পনা কখন থেকে ছিল, আসলে কি কি করেছে দেশের জন্য। যেতে হবে, রাইট? আমারও যেতে হবে। আমি আশা করব যে এই গানটা শুনতে শুনতে আমরা শেষ করব। জি, আমি একটু দর্শকদের মতামত নিই। ফরিদ ভাই 1 মিনিট। ফরিদ ভাই, দেশ সাজাতে দেশে ফিরে আসবেন কবে? জি, আপনাদের দল। জি, ধন্যবাদ। নাতাল মোসাদ্দেক 12 মাসের নাম বলতে পারেনি বাংলা মানুষ জানে। জি, ধন্যবাদ। বাংলাদেশ যতবার কু হয়েছে সব সেনাবাহিনী, সবকিছু দায় সেনাবাহিনী। এটা হচ্ছে শেখ হানিফ, তিনি আমাদের নতুন প্রতিদিনের দর্শক। জি, ধন্যবাদ। আক্তার জামান আমাদের নিয়মিত দর্শক। এমন ভাবে দেশ চলতে থাকলে অচিরেই আমরা ভিখারি রপ্তানিতে পাকিস্তানকে ছাড়িয়ে যাব। এই যে ডক্টর ইনুর সাহেব কিন্তু আমাদেরকে ভিখারি বানাতে চায়, তাহলে আমরা ডোনেশন পাবো। উনি কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ভিক্ষুক হিসেবে আপনি এটা কি বললেন? শুধু কি ভিখারি বানাইতে চায়? ওটা ইউনুসকে দোষণ কেন? ওই যে আল্লাহর দল, আল্লাহর আইনের দল, টাটকা অলি নাকি শয়তানের দল, তারা তো বলেছে এই দেশে মিডল ইস্টে জাকাত এনে খাওয়াবে, জাকাতিস্তান বানাবে। আপনি কেন এটা? জাকাত এনে খাওয়াবে। দেও, আরো আওয়ামী লীগ বিএনপি কে ভোট দাও, আরো নিষিদ্ধ হও। জি, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ফরিদ ভাই 1 মিনিট বলেন, কবিবার 1 মিনিট বলবেন শেষ, তারপরে একটা ফিনিশিং জাস্ট আশার বাণী একটু শুনুন, আমরা উত্তরণের উপায় কি একটু। জি, আশার বাণী তো আমরা দেখতেই পাচ্ছি। শুরুতে আপনি বলেছেন যে বৈশাখকে নিষিদ্ধ করার জন্য যতই চেষ্টা করো বৈশাখ নিষিদ্ধ করা যায়নি, যাবেও না। তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পতাকা, জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু, বাংলাদেশের মানচিত্রকে কেউ নিষিদ্ধ করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানেই আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিষিদ্ধ করতে পারবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ওই আবার আওয়ামী লীগ ফিরেই আসবে, ঠেকাইতে পারবেন না। ঠেকানোর কোনো সুযোগই নাই, কারণ যারা ঠিকাদারি নিয়েছেন তাদের বলে দিতে চাই, ঠিকাদারি কিন্তু ঠিকাদারের কাজ শেষ করলে চলে যাবে। যার জমি তারই থাকবে, যার পথ বাড়ির সামনে তারই থাকবে, যার পুকুর তারই থাকবে, এটাই স্বাভাবিক। ঠিকাদার একটা কিন্তু চলে গেছে, আর এখন যারা মুসলেকার আছে তারাও কিন্তু চলে যাবে, আমরা ঠিকই থাকবো। পুরো এটিএম শামসুজ্জামানের বাংলা সিনেমা হয়ে গেছে যে কিভাবে এটা মরা মানুষ এসে দিয়ে গেলেন। তো আমরা যতদূর জানি যে রাজাকার যদু, কি যেন জাদু নাকি যদু মিয়া এটা তুলে দিয়েছেন বিশেষ শর্তে, বিশেষ সময়ে ধানের শীষ মার্কাটা তুলে দিয়েছেন এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে। আমরা এমনটাই শুনেছি, কিন্তু ভাষা নিজে দিয়ে দিতে পারেন কবর থেকে এসে, এটা প্রথম আমরা আমাদের প্রধানমন্ত্রীর মুখে থেকে শুনলাম। আমি তার উপদেষ্টাদের বলবো, মিস্টার উপদেষ্টা অফ চেয়ারম্যান বিএনপি, উপদেষ্টা অফ চেয়ারপারসন অথবা উপদেষ্টা অফ বাংলাদেশ প্রধানমন্ত্রীজ, মানে ওই যে লুকিং ফর শত্রুজ, এরকম একটু ইংরেজি বললাম আর কি। তো তাদের ভাষায় বলি, আপনারা যারা 5 জন উপদেষ্টা আছেন, দয়া করে প্রধানমন্ত্রীকে থামান। 300 এই যে সরকার যা 17 বছরে যা বাজেট ছিল না, তার চেয়ে বেশি নাকি পাচার করেছে, শেখ হাসিনা নিয়ে চলে গেছে, এটা আপনারা বলেছেন। দ্বিতীয়, এই যে এখন ইদানিং বলতেছেন যে 76 সালের মারা যাওয়া ব্যক্তিটা 79 সালে এসে মার্কা দিয়ে গেল, ভাই এই মার্কার ইতিহাস তো আছে, সেটা ওইভাবেই বলেন। আমরা তো না করি নাই, আমরা তো সবাই জানি এই মার্কাটা আপনাদের ছিল না। এমনকি নৌকা মার্কাও মাওলানা ভাসানীর ছিল। এটা কারো মার্কা কারো থাকা দোষেরও না, কাউকে দিয়ে দেওয়া দোষ বা ভালো মন্দ কিছুই না। আপনি ইতিহাসটাকে ইতিহাসের মতো থাকতে দিন, নিজেকে হাস্যকর করে তুলবেন না। বিশেষ করে যখন একটা প্রধানমন্ত্রী পদ আপনি ক্যারি করেন, এরকম হাস্যকর একটা, আমরা উপস্থাপক হয়ে বক্তা হয়ে কোনো কথা ভুল বললে আমাদের ছাই দিয়ে ধরে, আর আপনি একজন প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন, আপনি যদি এই সমস্ত উল্টাপাল্টা কথা বলেন, আমি জানি না আপনাদের উপদেষ্টাদের কাজ কি। অবশ্য 5 যে উপদেষ্টা রয়েছে তারা তেল মারার কাজে ব্যস্ত। বাংলাদেশের ডিপোতে তেল থাকুক আর না থাকুক, উপদেষ্টাদের মুখে, তারপর সাংসদদের মুখে, মন্ত্রীদের মুখে তেল বেয়ে বেয়ে পড়ে, একেবারে পাইপলাইন মনে হয় যে একেবারে মানে ওই আপনার শেখ হাসিনা যে পাইপলাইন ভারতের সাথে করে দিয়েছিলেন, সেই পাইপলাইন মনে হয় প্রত্যেক এমপি মন্ত্রীর মুখে মুখে। তো তা থেকে থামান, আপনারাও থামেন,
আর আপনার প্রধানমন্ত্রীকেও থামান, তা না হলে কিন্তু আপনারা নিজেরাও বেজ্জতি হবেন, দল হিসেবে বেজ্জতি হবেন, আপনাদেরকে রাজনৈতিক দেউলিয়া হিসেবে বলা হবে। আপনারা হয়তো কিছু স্টুপিড আপনাদের অন্ধ সমর্থকদের কাছে আপনি খোদা হইতে পারেন, ভগবান হইতে পারেন, গড হইতে পারেন, দেবতা হইতে পারেন, নবী রাসূল হয়ে যেতে পারেন, দরবেশ পীর হইতে পারেন, কিন্তু যারা নিরপেক্ষ, যারা বুঝে, তাদের কাছে আপনারা কিন্তু হাস্যকর হয়ে যান। এটা একটু নিজেদেরকে আয়নার সামনে একটু দেখবেন। তা না হলে একটা পদে আছেন তো ভাই, একটা দেশের প্রধান, আপনি মুসলেখা দিয়েই আসেন আর টুসলেখা দিয়েই আসেন আর হাঙ্গা বইয়েই আসেন আর হাঙ্গার নিয়েই আসেন, কিন্তু এখানে তো আপনি একটা দেশের প্রধান। আপনার বেজ্জতি মানে আমারও বেজ্জতি ভাই, আমার দেশের বেজ্জতি, আমার ভাষার বেজ্জতি, আমার মানচিত্রের বেজ্জতি। আমার দেশের প্রধানমন্ত্রী যদি অঙ্ক আমার চেয়েও দুর্বল হয়, তাহলে এইরকম প্রধানমন্ত্রীতে আমরা কি করব? এই পয়েন্ট পেয়েছি ফরিদ ভাই। এই যে কবি বর্জে বললেন কন্টিনিউশন অফ ডক্টর ইউনূস, পিশাচ শব্দটা বলছেন আবার। ইউনূস সাহেবকে ভুলে গেলে তো চলবে না। আজকে দেশের এই যে বিশৃঙ্খল অবস্থা, যেহেতু কবিবর ইউনূস সাহেবের নাম আনছেন, আমি কিন্তু অত বলি নেই, আপনি একটু আর একটু কন্টিনিউ করবেন। জি, এটা ছাড়া যাবে চাইলেও যাবে না তো বলা, আমরা চাইলেও ভুলে যেতে পারবো না ইউনূস নামের মারানির পোলাকে আমরা বলতে পারবো, বুঝতে পারছেন? আমরা চাইলেও বলতে পারবো না, কারণ জাতীয় সংসদে যখন দেখলাম তার মালিকানা আরো বাড়ায় দিল। আমরা তো ভুলে যেতে চাই, কিন্তু এই সার্কাস সংসদ, এই মুসলেকা সংসদ আবার মনে করিয়ে দিল, ইউনূসের মালিকানা বহাল রাখলো, আরো কমিয়ে দিছে। বাংলাদেশের পৃথিবীতে সারা জীবন শুনেছি সরকার অন্যের কাছ থেকে দখল নেয় জনগণের জন্য, এই প্রথম কোন মুসলেকা সরকার দেখলাম যে সরকারের অধিকার এইটা একজন পাবলিককে দিয়ে দেয়। এটা মানে কোন দেশে এরকম হতে পারে? কোন দেশে? একমাত্র বাংলাদেশে। এটা সেই বাংলাদেশ যেখানে অবশ্য কবিবর বলেছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাদের বিদেশে আমাদের দেশকে সম্মানিত, বিদেশ থেকে আমাদের সম্মান বয়ে আনতেছেন কবি হিসেবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটা হচ্ছে কবি হিসেবে সম্মান বয়ে আনা, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটা, এটা আমি জানি। তাই এটা বারবার আমি বলে, কেউ বলবেন যে কেন এটা বলতেছি, কারণ এটা আসলেই কঠিন কাজ। যাই হোক, সেটা অন্য বিষয়, আমরা মূল প্রসঙ্গে যাই। সেটা হলো ইউনূসকে আমরা ভুলে যেতে চাই, পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে যে তিনি তার গ্রামীণ টাওয়ারের সব ট্যাক্স মাফ করিয়ে নিয়েছেন। তিনি 29 সাল পর্যন্ত কিছুই দিবেন না, খাজনার ট্যাক্স বন্ধ করে দিয়েছেন। বন্ধ করেন নাই, তার ওটা মওকুফ করা হয়ে গেছে। কৃষকের 5 টাকায় এই সরকার মওকুফ করে নাই আজ পর্যন্ত। এই যে 17-18 মাস আমাদের যে ইউনূস আদম ব্যাপারী ছিলেন, সেই সরকার এবং এই সরকার মিলে আজ পর্যন্ত কৃষকের 1টা টাকা মাফ, 6টা টাকা মাফ করে নাই। কিন্তু ডক্টর ইউনূসের 666 কি সুন্দর মিল। আবার 29 সাল পর্যন্ত আমরা শুনলাম না যে কৃষকের 29 সাল পর্যন্ত খাজনা মাফ, যে কৃষক ছাড়া আমরা চলতে পারবো না, সেটা কিন্তু মাফ করা হয় নাই। অথবা আমরা এটা শুনি নাই যে শিক্ষকের জন্য একটা বোনাস দিলাম 29 সাল পর্যন্ত 6 টাকা করে, তাও কিন্তু আমরা শুনি নাই। অথবা আমরা এটাও শুনি নাই যে যারা রেমিটেন্স নিয়ে আসে তাদের জন্য 29 সাল পর্যন্ত 6 টাকা করে অতিরিক্ত বোনাস দিব, তাও বলেন। অথবা বলে নাই যে গার্মেন্টস এর মেয়েরা যারা রাত দিন পরিশ্রম করে আমাদের অর্থনীতিকে মজবুত করে রেখেছেন, বলে নাই যে গার্মেন্টস এর সেই নারীদের বা পুরুষদের আমরা 6 টাকা করে এক্সট্রা বোনাস দিব, বলে নাই। কিন্তু তাকে 666 কোটি টাকা, অর্থাৎ আমরা বুঝলাম যে ওই যে তেলের মাথায় তেল দেয়, এটাও আমরা বুঝলাম সরকারে গেলে। ইউনূসকে আমরা আসলেই ভুলতে পারবো না, জামাত আমাদেরকে ইউনূসকে বলতে দিবে না, বিএনপি আমাকে ইউনূসকে বলতে দিবে না, আমার ভাবির পোলারাও ইউনূস সাহেবকে বলতে দিবে না, কারণ ঘুরে ফিরে ইউনূস আসবেই। কারণ এই দেশ ধ্বংসের যে কারিগর, তার নামটা আপনি কিভাবে ভুলে যেতে চান? আর আমি কবিবরের সাথে একটু দ্বিমত করি, সেটা হলো যে তিনি বলেছেন এটা হচ্ছে ইউনূসের অতিরিক্ত অংশ, মানে ইউনূসকেই নিয়ম মেনে ইউনূসের বিষয়গুলো আসতে, যেটা এটা মানে কন্টিনিউয়াসলি প্রকৃত বাংলা কি আমি জানি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, তাই সেটা বলতে পারতেছি না। যাই হোক, তো এই যে ধারাবাহিকতা, ধন্যবাদ। এই না হলে উপস্থাপক। যাই হোক, তো মানুষ কে বলে যে আপনার কেন চুল না, আপনি বুঝতে পারছেন? এই চুলগুলো থাকলে আপনি আমার মতো ভুলে যেতেন। আল্লাহ যা করে মঙ্গলের জন্য, এটা মনে রাখবেন। আমি খুশি আল্লাহর রহমত। শুনেন, এই যে আল্লাহ বলেছে যে তোমাকে, হুজুরও বলে, আল্লাহ তোমাকে যেভাবে রাখো ওইভাবেই তুমি খুশি থাকো, খুশি থাকতে পারো। আমি খুশি, আমি একেবারে খুশি, মহা খুশি, আমি মহা খুশি। কবিবরের চুল কালো, কবিবর খুশি, আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে তারেক রহমান তার বাবার ধারাবাহিকতা বজায় রেখেছেন, এটা আমি বলি নাই, এটা আপনার চ্যানেলও বলে না, এটা বলেছে ওই যে কি যেন ফারুকি নাকি চারুকি, আমার ওই যে তিশা নামক বইনের ভাতা, তিনি বলেছেন।
ভাতার বলে আবার গালি না, এটা রংপুরের লোকেরা ভাতার মানে বোনের স্বামী, মানে ভাতার মানে স্বামী। তো তিনি বলেছেন যে জিয়া তারেক রহমান তার বাবার পথেই চলতেছেন, তার পিতার পথেই চলতেছেন, তাই আমি এই ইউনূস এখানে আনতে চাই না। ইউনূস হচ্ছে তাকে একটু সহযোগিতা, ইউনূস হচ্ছে তার একটা সাময়িক ব্রিজ, মনে করেন মাঝখানে ভেঙে গেছে, একটা সিঁড়ি দিয়েছে। বিষয়টা এই, তার পিতার অনুসরণ করে তারেক রহমান এখানে চলতেছেন। তিনি দাবি করেন তিনি শিশু মুক্তিযোদ্ধা, মানে তার 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 মন্ত্রী পরিষদ, তার উজির নাজিররা দাবি করে, তার উজির নাজির কবে না জানি দাবি করে যে জাইমা রহমান নাতি উপদেষ্টা, এবং তার যে একটা বিড়াল আছে না, কি যার নাম জেবু নাকি পেবু, কবে না জানে বলে ফেলে যে জেবু ছিল মুক্তিযোদ্ধা, জেবুকে প্রাণী এনিম্যাল কোটায় তারা মুক্তিযোদ্ধা বানানো হোক, এই ঘোষণা না দিয়ে বসলে হয়। যাই হোক, সেটা অন্য বিষয়। তিনি আসলে ধারাবাহিকতায় বজায় রেখেছেন। তার পিতা স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা করেছে, তার মাতা জামাতকে পৃষ্ঠপোষকতা করেছে, তিনি এসে সেটাই ধারাবাহিকভাবে বজায় রেখেছেন, এবং এটা তাকে রাখতেই হবে, কারণ তিনি যে রাজনীতি করেন এটাই তার সম্পদ।